গফর গরি দড়ি এনে গফর গরি ফেলাইব গফর গরি দড়ি এনে গফর গরি ফেলাইব লাইলা ফেস মারি এনে ফেড়া গালি ফেলাইব লাইলা ফেস মারি এনে ফেড়া গালি ফেলাইব বলে ও ভাই হাম নইব হলো তাতুর লাগিব বলে ও ভাই হাম নইব হলো তাতুর লাগিব হল জানিলে বনরাতি গফর গরি পরিব হল জানিলে বনরাতি গফর গরি পরিব। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো নয়, আজ একটু ভিন্নভাবে আমরা শুরু করলাম আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। চট্টগ্রামের ভাষায় একটি গান আমরা শুনলাম, যেটি মূলত বলি সিনেমার একটি গান, এবং যারা গাইলেন তারা কিন্তু মূলত গায়ক নয়, কিন্তু তারা এই সিনেমায় কাজ করেছেন আর্টিস্ট হিসেবে, আবার গায়কও বটে। এই গান, এই সিনেমা, তাদের অভিনয় করার জার্নি এবং সর্বোপরি বলি সিনেমার গল্পই আজ আপনাদের শোনাবে আমাদের আমন্ত্রিত অতিথিরা, যাদেরকে সবাই আপনারা চেনেন। আবারও নতুন করে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। সাথে আছেন অভিনয় শিল্পী AKM ইতমাম, সাথে আছেন প্রিয়ম অর্চি অভিনেত্রী, এবং সাথে আছেন অ্যাঞ্জেল নূর। শুভেচ্ছা। এবং অ্যাঞ্জেল নূরকে শুধুমাত্র আমরা গায়ক হিসেবে না, এখন তো আবার তাকে আর্টিস্ট হিসেবে, অভিনয় শিল্পী হিসেবে চিনি। দুটি পরিচয় তিনি সমানভাবে স্বীকৃত, আসলে সকলের কাছে পরিচিত। কেমন আছেন আপনারা? খুবই ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, চ্যানেলকে ধন্যবাদ আমাদের আমন্ত্রণ করার জন্য এবং বলি নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বলি সিনেমার নামটা একটু অন্যরকম, এবং আমরা জানি যে একটা সিনেমা শুধুমাত্র আমাদের দেশের মানুষের শিল্প সংস্কৃতিকে নয়, সেটি তুলে নিয়ে বিশ্ব ভাণ্ডারে আসলে প্রেজেন্ট করতে পারে। এই কাজটি আসলে বলি করেছে, বাংলাদেশের জন্য ভীষণ সম্মানজনক একটি পুরস্কার তারা এনে দিয়েছে। সেটি নিয়ে শুরুতে যদি আমরা শুনি, AKM ইতমাম আপনার কাছে একটু শুনতে চাই। আসলে বলি দ্য রেসলার একদম চট্টগ্রামের গ্রামের একটা গল্প। সাগরপাড়ের কিছু মানুষ থাকে, ওদের গল্প। বলি একটা ট্রেডিশনাল গেম চট্টগ্রামের। এই খেলাটাকে ঘিরেই অনেকগুলো মানুষের আকাঙ্ক্ষা, অনেকগুলো মানুষের জীবনযাত্রা, সব কিছু নিয়ে এই সিনেমা। কিন্তু আমাদের এই গ্রামের একটা কিছু মানুষের গল্প আসলে বিভিন্ন দেশে, বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে এত সমাদৃত হয়েছে, এবং ওরা এত কাছের থেকে এটার সাথে কানেক্ট করতে পেরেছে, যেটা আসলে আমি বুসান ফিল্ম ফেস্টিভ্যাল আমি যেতে পারিনি, আমার পুরো টিম গেছে। আমরা বুসান ফিল্ম ফেস্টিভ্যাল জয় করেছি, ওখানে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছি। আমার সাংহাই ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়া হয়েছে বলির সুবাদে, এবং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ বার্সেলোনাতে যাওয়া হয়েছে। তো ওখানের আসলে অডিয়েন্সের যে আকাঙ্ক্ষা একটা সিনেমার প্রতি, এবং এই সিনেমার বিভিন্ন ছোট ছোট ইনসিডেন্ট নিয়ে ওদের যে প্রশ্ন, তখন আমি বুঝলাম যে আসলে আমাদের সিনেমা আসলে আমাদের গল্প আমাদের গ্রামের হতে পারে, কিন্তু এটা আসলে বিশ্বের জায়গায় অন্য মানুষের কাছে খুবই ইন্টারেস্টিং। ওদের কাছে এই মানুষগুলা খুবই নতুন, এই গল্পগুলো খুবই নতুন। ওরা আসলে আরও জানতে চায় এই মানুষগুলো সম্পর্কে। তো খুবই অসাধারণ ওদের কাছ থেকে ফিডব্যাক এসেছে, ওরা খুবই অ্যাপ্রিশিয়েট করেছে, ওরা আরও বাংলাদেশি সিনেমা দেখতে চায়। ওকে, দ্যাটস আ ভেরি গুড নিউজ ফর অল অফ আস। আসলে আমি প্রিয় মর্জির কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, তিনি গিয়েছিলেন বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, তাই না? না, আমি যাইনি, কিন্তু আমি ইতমামের কথা ধরে একটা কথা বলতে চাই যে এই লোকাল ফিল্মগুলো আমাদের এখন গ্লোবাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে হবে। নাসির ভাই গেছিলেন, আমাদের নাসির উদ্দিন খান গেছিলেন, আমাদের প্রযোজক গেছিলেন, এবং ডিরেক্টর ইকবাল হোসেন চৌধুরী গেছিলেন, এবং আমাদের ডিরেক্টর ইকবাল হোসেন গিয়েছেন। তো এইটা আসলে অদ্ভুত একটা অনুভূতি, কারণ বুসানের টপ প্রাইজ নিউ কারেন্স অ্যাওয়ার্ড আমরা জিতেছি 2023 সালে। সেখান থেকে বলি এই বছর বাংলাদেশে এসেছে, এবং বাংলাদেশ থেকে অস্কারের জন্য বাংলাদেশ এন্ট্রি হিসেবে নমিনেশন পেয়েছে। তো এটাও একটা অসাধারণ পাওয়া। এবং তারপর আমরা বাংলাদেশ ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বলি সিনেমাটা দেখানো হয়েছে, যেটা বাংলাদেশের মানুষের জন্য উন্মুক্ত ছিল, এবং গত 7 তারিখ আমরা এটা থিয়েটারে রিলিজ দিয়েছি, হলে রিলিজ দিয়েছি। এবং এই সিনেমাটা নিয়ে আমরা ঢাকা এবং চট্টগ্রামে স্পেশালি চট্টগ্রামে গিয়ে খুবই আনন্দ পেয়েছি, যেহেতু এটা চট্টগ্রামের ভাষায় নির্মিত একটা সিনেমা। তো সেখানে চট্টগ্রামের মানুষ অনেক বেশি কানেক্ট করতে পারছিল। আর গ্লোবালি যেটা ইতমাম দুটো ফেস্টিভ্যাল ঘুরেছে, এইখানে মজাটা হয় যে এই দর্শকগুলো অনেক বেশি সাবটাইটেল দেখে সিনেমা দেখতে পছন্দ করে বা এনজয় করে, তারা পারে।
তো এই জায়গাটা থেকে সেখানে অসুবিধা হয়নি এবং চট্টগ্রামে আমরা অনেক রেসপন্স পেয়েছি, পেছনে দর্শক বলছিল যে এরপরে কি হবে, এরপরে কি হবে। তো এই জায়গাগুলো খুবই আনন্দের, বলি নিয়ে ঘুরে বেড়ানো এবং বলির যে প্রাপ্তি দেশের জন্য, এবং এটা একটা চট্টগ্রামে মানে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত সিনেমা, সেক্ষেত্রে এটা আসলে বাংলাদেশের সবার সিনেমা, এই প্রাপ্তি আমাদের সবার। আবার এই যে পুরো বিশ্ব ঘুরে এসে এতগুলো পুরস্কার ফেস্টিভ্যাল ঘুরে এসে আবার আমাদের দেশে বাংলা ভাষার চলচ্চিত্র, আমার ভাষার চলচ্চিত্র আগামী 19 ফেব্রুয়ারিতেও আমরা দেখতে পাবো সিনেমাটি বিকেল 3:30টায় স্ক্রিনিং হবে। 3:30টায়, এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য এটা আরো সবার জন্যই উন্মুক্ত, স্টুডেন্টদের আয়োজনে। তো আমি মনে করি এই ধরনের সিনেমা আসলে ফিল্মের স্টুডেন্টরা আরো বেশি বেশি দেখা উচিত। এলজিনোরের কাছে একটু যাব, গায়ক থেকে নায়ক হওয়ার গল্পটা আসলে কি তার কাছে শুনবো। আসলে নায়ক আমি কখনো হতে চাইনি, নায়ক আমি না, আমি একটা ক্যারেক্টার, আমি একটা রোল প্লে করেছি যার নাম হচ্ছে সাফু। সেখানে সাফুর একজন চাচাতো বোনের সাথে বাল্য বিবাহ হয়, সেই চাচাতো বোনটা হচ্ছে সে। হ্যাঁ, আমার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমি এই প্রিয়ামের মতো, ইতমাম ভাইয়ের মতো, নাসির ভাইয়ের মতো মানুষের সাথে কাজ করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তারপর থেকে ইকবাল ভাইয়ের মিসিসিপি থিওরি, ওই থিওরিগুলো না থাকলে, ওই গ্রামারগুলো যেগুলো আমি শিখছি ওগুলো যদি না থাকতো, আসলে আমার দ্বারা এই রোলটা প্লে করা এত চ্যালেঞ্জিং একটা রোল আমার স্কিনের সাথে যায় না। আমার ওই রুরাল লাইফ, মানে মাঝির ছেলে একটা সাফু, ওটার সাথে তো আমার বাস্তব জীবনের অনেক পার্থক্য। তো ওটা অ্যাডপ্ট করাটা আমার জন্য অনেক কঠিন হয়ে যেত। তো 80% কাজ তারাই করে দিয়েছে আমার জন্য, আর বাকি 20% আমার চেষ্টা ছিল এবং আমি দেওয়ার চেষ্টা করেছি 100%। আর খুব বেশি ভালো লাগছে যে চট্টগ্রামের ভাষা তো আমরা এখানে ঢাকারই অনেকজন বুঝতে পারে না, একটু টাফ টু ডু। তো কিন্তু এই ভাষা আমাদের নিজস্ব গল্প, নিজেদের এলাকার গল্প, নিজেদের গল্প যখন পুরো বিশ্ব মাতিয়ে আসে, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় একটা পাওয়া আর কি। খুবই ভালো লাগছে। আমার যেটা মনে হয় যে ও বললো ভাষার বিষয়টা, আমাদের সিনেমাটা আসলে এমনভাবে ইকবাল ভাই ডিজাইন করেছে বা তৈরি করেছে, আমাদের সিনেমাটা আপনি আসলে কোনো ভাষা ছাড়া, আপনি যদি খালি ফ্রেমগুলো দেখেন, আপনি সিনগুলো দেখেন, আপনি খালি যদি সিনেমা মিউজিকের মধ্যেই আপনি হারায় যেতে পারবেন। আসলে খুব একটা ভাষা লাগবে না আমাদের সিনেমাটা বোঝার জন্য, একটু ধৈর্য লাগবে, একটু স্থিরতা লাগবে, এইটুকুই। এটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ তো আসলে হয়েই গিয়েছে এখন সিনেমার ভাষাটা। নেচার ল্যাঙ্গুয়েজ, এখানে এক্সট্রা কোনো, আমি যতটুকু জানি এখানে এক্সট্রা কোনো মিউজিকও অ্যাড করা হয় নাই। নেচার সাউন্ড, সমুদ্রের গর্জন, পাতার মর্মর শব্দ, এগুলোই আছে। আমাদের এই ফিল্মটা নিয়ে ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়াতে লেখালেখি হয়েছে। তো ভ্যারাইটি অথবা হলিউড রিপোর্টার্স তাদের কেউ একজন বলেছেন যে এটা একটা মেডিটেটিভ স্টেটে নিয়ে যায় এই ফিল্মটা। হলিউড রিপোর্টার্স, তো এটা একটা মেডিটেটিভ স্টেটে নিয়ে যায়। আপনি যদি ওই 1 ঘন্টা 10 মিনিট নিজেকে ওখানে ধরে রাখতে পারেন, 1 ঘন্টা 30 মিনিট, তাহলে সেই মানে প্রাপ্তিটা আসলে শেষে পুরোটা দেখার এবং আপনাকে ভাবার একটা জায়গা দেবে যে ওখানে কি হয়েছিল, ও এটা কেন করেছে। তো আমাদের ডিরেক্টর যেটা কথাটা বলেন যে এই ফিল্মটা আসলে একবারে দেখে শেষ করে ফেলার মতো ফিল্ম না। আমরা তো সিনেমার গল্প শুনছি, আপনি বলছেন বারে বারে দেখা যায় এমন একটা সিনেমা, তার ট্রেলারটা এখন যদি আমি দর্শকদের উদ্দেশ্যে নিয়ে সকলকে নিয়ে দেখে আসি। চলুন প্রিয় দর্শক। মনে ঘরত যান গই চল। কিয়া গরত কাজার দরদ দে না, এই সস্তায় আল্লাহ আছো না। বাহ, দারুণ। তিনজনকেই এত ভিন্ন লাগছিল, মানে আপনারা বলছিলেন যে ব্যক্তিগত জীবনের জায়গা থেকে এই ক্যারেক্টারাইজেশনের জায়গাটা একেবারেই ভিন্ন। তো এই ক্যারেক্টারের সাথে অ্যাডাপ্ট করার ওই জার্নিটা একটু আমি শুনতে চাই। ইতমাম, আপনাকে দিয়ে শুরু করি। আমার জন্য ক্যারেক্টারটা ছিল, আমি আসলে লিন ছিলাম খুব। তো আমি অডিশন দেওয়ার পর আমার ডিরেক্টর বলতেছে যে তুমি একটা মানুষকে আলগাই ফেলতে পারবে, 110 কেজির একটা মানুষকে। তো আমি বললাম যে হ্যাঁ, আলগানো যাবে, কিন্তু হচ্ছে আমার একটু টেকনিক লাগবে, যে একটু ঠিকঠাকভাবে ধরতে পারলে আমি করে ফেলবো এটা, যদি চরিত্রের জন্য করতে হয়।
তারপর বলে যে না আমি আমি একটু ভুঁড়ি চাইতেছি, একটা ভুঁড়ি, একটু শরীর বড়, একটু এবড়ো থেব্রো গ্রামের। আমি বললাম আচ্ছা আমার কাছে কয় মাস সময় আছে ভাই? তো বললো তোমার কাছে আমরা 2.5 মাস 3 মাসের মধ্যে শুটে যাব। তো এই 2 মাসের মধ্যে আমি অলমোস্ট 7.5 কেজি বাড়াইছি আমার, এবং আমি অলমোস্ট এভরিডে 12টা ডিম, সেদ্ধ ডিম কুসুম সহ, 12টা কলা, 20টা খেজুর, 4টা মুরগির ব্রেস্ট পিস, 1/4 1/3 তরমুজ, আঙ্গুর, তারপরে হচ্ছে আপেল, তারপর হচ্ছে পান্তা ভাত দিয়ে আলু ভর্তা, আর হচ্ছে এগুলো হচ্ছে আমার স্ন্যাক্স। এগুলো ছাড়া হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তো আছে। শুধুমাত্র চরিত্রের প্রয়োজনে আপনাকে গেইন করতে হয়েছে, এন্ড শুটিং টাইমে তখন যে ক্যারেক্টারাইজেশনটা প্লে করা বা তখন মেকআপ বা গেটআপটা কেমন ছিল তখন? এটার জন্য আসলে এই যে আমরা সবাই ওই ফ্রেস্টার মধ্যে দিয়ে গিয়েছি। আমি আসলে একটা শর্টস পরে সারা গায়ে সরিষার তেল মেখে চট্টগ্রামে আসছিলাম। তখন আমি পতেঙ্গা বিচের মধ্যে রোদে গিয়ে বসে থাকতাম। আর আমরা তো এছাড়াও বলি খেলা শিখেছি, কুতুবদিয়া থেকে 2জন বলির কোচ এসেছে আমাদের সাথে কাজ করার জন্য। ওনাদের থেকে আমরা বলির বিভিন্ন টেকনিক শিখেছি। বলি খেলাটা আমি এবং নাসির ভাই, আমি খুব মিস করছি নাসির ভাইকে এখানে, আসলে ওনাকে না বললেই নয়। নাসির ভাইয়ের থেকে শেখার অনেক কিছু আছে, উনি অসাধারণ একজন অভিনেতা। তো ওনার কো আর্টিস্ট হিসেবে কাজ করাটা একটা ইটসেলফ আ জার্নি। এটাই একটা ট্রেনিং আসলে, পুরো মুভিটা আসলে একটা ট্রেনিং সেশনই ছিল। হ্যাঁ, আমাদের সবার জন্য। ইতমামের এক্সপিরিয়েন্সের সাথে আমার ইতমামকে দেখার জায়গাটা আমি একটু বলি। ইতমাম কিন্তু মডেলিংও করতো ওই সময়টাতে। তো তাকে আপনি বিভিন্ন ফ্যাশন শোতে বা এরকম মডেল হিসেবে দেখবেন, সেখান থেকে তার এই ট্রান্সফরমেশন ক্যারেক্টারের জন্য ইটস রিয়েলি প্রেইজওয়ার্দি। মানে ও যে কষ্টটা করেছে এবং সেখান থেকে আবার কমানোর যে জার্নিটা সত্যি খুবই ভালো। আমার জন্য খুবই অসাধারণ ছিল, কারণ আমি আমাকে এত বিশাল কখনো দেখিনি। আমার দেখতে মজাই লাগতেছিল যে আচ্ছা ঠিক আছে। তারপরে ওই ফেজ থেকে নিজেকে এভাবে করে নতুন করে আবার পাল্টে আগের ফর্মে আনা, সেটা কিভাবে করেছেন? এটা আসলে যখন প্রথম টাস্ক ছিল হচ্ছে, আমি যখন এত মানে খাওয়া দাওয়া করছিলাম, আমার শুটিং শেষ, কিন্তু আমার খিদা তো আর কমছে না, তাই না? আমার খিদা তো প্রত্যেক দিনের মতো আছে, কারণ ওটা 3 মাসের একটা প্র্যাকটিস। এরপরে যখন আমার খিদা লাগতো আমি আর খেতে পারতাম না, মানে এখন খাওয়া যাবে না। তারপরে আমার আর একটা পুরো মাস ফ্রেশ গেছে, আমি ক্ষুধার্ত থাকতাম কিন্তু আমি অল্প খেতাম। তারপরে বডি মেটাবলিজম চেঞ্জ হয়েছে আস্তে আস্তে। আমি জিম তখনও করছি শুটের সময়, কিন্তু তখন জিম করতাম হচ্ছে, আমি পেটের ব্যায়াম করতাম না, আমি এবড়ো থেব্রো ব্যায়াম করতাম, কারণ আমার ডিরেক্টর বলছে বডি বিল্ডার টাইপ যাওয়া যাবে না, আমাকে হচ্ছে একটু গ্রামের, একটু মানে কি মোটা শরীর, একটু এবড়ো থেব্রো শরীর, তবে ওরা হচ্ছে ওই প্রপারনেসটা থাকবে না আর কি শরীরে। তো ওইভাবে আমি জিম করতাম। এখন কি 110 কেজি তুলে ফেলতে পারবেন? এখনো আমি 110 কেজি তুলে ফেলতে পারবো, খালি ওই যে টেকনিকটা ঠিক থাকতে হবে। আমাদের এই গানের চট্টগ্রামের ভাষায় যে গানটা আমরা শুরুতে করলাম, সেখানে কিন্তু বলে দেওয়া যে শক্তিতে আসলে কাজ হবে না, আপনাকে টেকনিকটা জানতে হবে। টেকনিক যদি জানেন, আপনি বনের হাতিও ফেলে দিতে পারবেন। আচ্ছা, আমাদের এই গানটা হচ্ছে হল জানিলে বনরাতি দফর গরি ফরিব। মানে আপনি যদি মানে হল মানে হচ্ছে টেকনিকটা জানেন, তাহলে বনরাতি ধাপ করে পড়ে যাবে। আর ওখানে আমাদের ইতমাম ভাইয়ের নাম কিন্তু দফর বলি, গানেও সেটি আছে দফর বলির নামটা। প্রিয়া মুর্চি, আপনার ক্ষেত্রে এই যে ক্যারেক্টারাইজেশন, সেখানে নিজেকে তৈরি করা এক্সপেরিয়েন্সটা বা জার্নিটা কেমন ছিল? ইতমামের জার্নি যেমন অনেক বেশি শারীরিক একটা প্রস্তুতির ব্যাপার ছিল, আমার প্রস্তুতিটা অনেক বেশি মানসিক ছিল। আমার এই ধরনের চরিত্র, মানে এই সোশ্যাল ক্লাসের চরিত্র করার বা আমার লাইফের যে এক্সপিরিয়েন্স, আমি নোয়াখালীতে বড় হয়েছি, নদী নালা খালবিল মানুষের সাথে বড় হয়েছি, তো আমি মানুষকে দেখেছি। তো আমার ওই জায়গাটা কঠিন ছিল না। আমার জন্য কঠিন ছিল এই চরিত্রটা, রাসুনি চরিত্রটা খুবই সাইলেন্ট, ওর খুবই অল্প ডায়লগ, কিন্তু সব জায়গায় ওর বিচরণ, এবং ওকে অনেক বেশি চোখ দিয়ে, এক্সপ্রেশন দিয়ে তার ফিলিংস, তার অভিব্যক্তি ব্যক্ত করতে হবে। তো সেই জায়গাটা থেকে প্রতিটা সিন আমার ভেতরের ভাবনাগুলো তৈরি করা, কারণ আমি চোখ দিয়ে কি বলবো সেটা আমি তখনই বলতে পারবো যখন আমার ভাবনাটা সঠিক হবে। তো এই জায়গাটার প্রস্তুতি নেওয়াটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। পাশাপাশি সাফুর সাথে কানেক্ট করা, এঞ্জেল নূর, সাফুর সাথে কানেক্ট করাও একটা ব্যাপার ছিল। ওখানে ও আমার হাজব্যান্ডের ক্যারেক্টার প্লে করে, তো আপনার সহকর্মীর সাথে ওই বন্ডিংটা তৈরি করা, যেখানে আপনাদের ট্রাস্ট তৈরি হবে, সেই জার্নিটাও আমাদের একটা সুন্দর জার্নি ছিল। রাসুনি ইজ দ্য কানেক্টর অফ আ ফাদার অ্যান্ড সান, যেখানে মা নাই
সো এটা খুবই অদ্ভুতের একটা আমি তো শ্যুট শেষ করে তো আমি নিজেই মায়া পড়ে গেছিলাম। আমি নাসির ভাইকে ধরে খুব কান্নাকাটি করেছিলাম। আমরা আসলে মানসিকভাবে ওটাই হয়ে গেছিলাম পুরোপুরি। সো এটা কি খুবই ভালো এক্সপিরিয়েন্স, এটা আসলে বলে বোঝানো যাবে না এটা। আমরা বেশ দূর দূরান্ত থেকে বলি নিয়ে খুবই এক্সাইটেড এবং আজকে এখানে আসতে বেরো খুব এক্সাইটেড। আচ্ছা, আমরা অ্যাঞ্জেলিনার কাছে তার ক্যারেক্টারটা নিয়ে শুনবো। সেখানে একেবারেই ভিন্ন আঙ্গিকে তাকে আমরা দেখেছি এবং সিনেমা থেকে বাইরে যখন আমরা তাকে দেখছি আমরা মেলাতে পারছি না আসলে তার সাথে। এই যে জার্নিটা নিজের কাছে কেমন? আসলে আপনাদের যে ওপিনিয়নটা যে মেলাতে পারছেন না, আমি অনেকে আমাকে বলছে যে এটা হচ্ছে একটা সাকসেস, কিন্তু আমি ওভাবে দেখছি না। আমি চেষ্টা করেছিলাম সাফু হতে, যে এখনও আসলে ওই চেষ্টাই আছে আমার মাথার মধ্যে যে কতটুকু আরও বেটার করতে পারতাম, কারণ এটা আমার প্রথম ছবি। আমি খুবই এক্সাইটেড এখনও পর্যন্ত, ঠিক ততটুকু এক্সাইটমেন্ট এক বিন্দু পরিমাণ কমে নেই সে ফার্স্ট ডে থেকে এখন পর্যন্ত। তো আমি চেষ্টা করেছি, হ্যাঁ অনেক কিছু যেটা আমার রেগুলার লাইফের সাথে যায় না এমন করতে হয়েছে, যেমন কি আমি একটু ব্রাইট, বাট আমার ক্যারেক্টার ছিল হচ্ছে একটা জেলের ছেলে। সো ওখানে স্কিন টোনের একটা ব্যাপার আছে, ওই যে সরিষার তেল দিয়ে ভাই যেভাবে স্কিন টোনটা ডাউন করছিল ওরকম আমার করতে হয়েছে। প্রথম দিন তো আমি 8টার দিকে বেহুশ হয়ে যেতে নিয়েছিলাম, যে সরিষার তেলের জন্য না, সকালবেলা যে রোদে দাঁড়াইছিলাম না, আমি সারাদিন তো শ্যুট করছি। সো 8টা-9টার দিকে আমি হুট করে বলে উঠছি সেটের মধ্যে যে আমি কিন্তু পারতেছি না, আমার মাথা ঘোরাচ্ছে, না পারতেই হবে। পরে আবার 1টা পর্যন্ত শ্যুট করছি। সো এই আর কি। আর হচ্ছে লুঙ্গি পরা শিখতে হয়েছে। ডিরেক্টর আমাকে সবসময়, ইকবাল ভাই সবসময় বলতো যে অন্য কেউ লুঙ্গি না পরলেও আমার পড়তেই হবে 24/7 18 ডেজ, কারণ আমি আগে লুঙ্গি পরিনি কখনো। এটা আসলে আমাদের ডিরেক্টর ইকবাল ভাইয়ের একটা চমৎকার কারিগরি, যে উনি সবাইকে মানে ক্যারেক্টারে এনে ছেড়েছেন। আর উনি সবার খোঁজ নিতেন, একদম লাইটসের থেকে শুরু করে নাসির ভাই থেকে শুরু করে সবার খোঁজ নিতেন, সবাই কি কি করলো না করলো সবার। আসলে এটা একটা সবাইকে আসলে ইকুয়াল এফোর্ট, মানসিক ভাবে হলেও সেটে থাকতে হবে। মানে যারা ক্রু আছে তাদের ক্যামেরার সামনে না থাকলেও এই প্রোডাকশনে মেন্টালি তাকে থাকতে হবে। আমাদের মনে হয় 65 মেম্বার্স ছিল ক্যামেরার পেছনে সামনে মিলিয়ে। সবার ইকুয়াল এফোর্ট ছিল আমার কাছে যতটুকু মনে হয়েছে, কেউ কম বেশি না, সবাই আন্তরিকভাবে। এই জিনিসটা তৈরি করার পেছনে আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ ইকবাল ভাইয়ের খুব অসাধারণ একটা হাত ছিল আর কি। ওই ক্যাপ্টেনটা ঠিকভাবে ছিল দেখে আমাদের পুরো জাহাজটা ঠিকভাবে গিয়ে আমরা তরিতে ভিড়েছি এবং আমরা আসলে ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গায় গিয়েছি এবং এই জাহাজটা নিয়ে এখনো জার্নি করছি। এখন আমরা ঘুরতে ঘুরতে চ্যানেল এর সামনে চলে আসছি। ইভেন স্ট্রাগলের কথা বলতে গেলে এই ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের 20 ফিট সুইমিং পুলের নিচে একটা আন্ডার ওয়াটার শট ছিল লাস্টে। সো আমার আর নাসির ভাইয়ের একটা শট ছিল যে আমরা দুজনই উপর থেকে পড়ে। এখন আমি সাঁতার জানতাম, কিন্তু পানির 5 ফিট 6 ফিট যাওয়ার পরে যে প্রেশারটা আসে এটা তো আমি আগে এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু নাসির ভাইয়ের এটা আগে থেকে এক্সপিরিয়েন্স ছিল। আমি সারা দিন শ্যুট করছি অনেকগুলো শট, কিন্তু এটা আমি পারফেক্টলি দিতে কোনোভাবে পারছিলাম না। বারবার নিঃশ্বাস আটকে যাচ্ছিল, বাঁশ দিয়ে ধরে রাখছিল, মানে অনেক কষ্ট হয়েছিল এটা। কিন্তু কয়বার ডুব দিয়েছিল মনে করেন এটা 1টা থেকে 4টা 5টা পর্যন্ত, এটা অগণিত। এমন একটা সিচুয়েশন ছিল যে শেষ পর্যন্ত একদম লাস্ট ডেপ যতটুকু গেছি আমি 8-9 ফিট যখন গেছি, পানির প্রেশার আমার খাবার বেড়ে গেছিল। তো পরে তাড়াতাড়ি উঠে আমি আবার একটু সুস্থ হয়ে আবার শটটা দিয়েছি, কিন্তু লাকি বলবো না, মানে আনফরচুনেটলি শটটা তো রাখে নাই। মানে আমাদের প্রত্যেকটা সিনে যে ফুল এফোর্ট, কিন্তু সামান্য পরিমাণ ভুলও আমরা আসলে কোনো কিছু ওখানে এক্সিস্ট করতে দেয় না। এত কষ্ট করার পর একটা শট রাখা হলো না, এটা নিয়ে তখন কি মনে হয়েছে? এটা তো পুরোপুরি আমার উপর যে আমি চেষ্টা করেছি, কিন্তু এটা তো আসলে সিনেমার আলটিমেটলি সিনেমার ভালো যতটুকু, কোনো ধরনের ভুল ত্রুটি আসলে আমরা। আর ইকবাল ভাই খুব খুঁতখুঁতে। সেই জায়গা থেকে যদি আমি বলি আমাদের সবারই অনেক কিছু সিন কিছু এটা সেটা মানে ব্যালেন্স হয়েছে পুরো সিনেমাটা 1 ঘন্টা 30 মিনিট এবং এটা বুসান ফিল্ম ফেস্টিভ্যাল বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে। তার মানে এটা পারফেক্ট আমার জন্য, যাই সিন কাটা পড়ছে না কেন। আচ্ছা, আজকে টিম মেম্বারের মাঝে আমরা কিন্তু নাসিরউদ্দিন ভাইকে ভীষণ মিস করছি, তিনি আজকে নেই, কিন্তু আমরা কিন্তু তাকে নিয়ে একটা আগ্রহ আমাদের সবার জায়গায় আছে। বিভিন্নভাবে তিনি যেভাবে পোর্ট্রে করেছেন বিভিন্ন কাজে, এখানেও নিশ্চয়ই তাই। আপনাদের সাথে তার সম্পর্কের জায়গাটা নিয়ে আপনার কাছে যদি একটু শুনি ইমাম। নাসির ভাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তো ওনার যে অ্যাক্টিংয়ের টেকনিকটা এটা খুবই অসাধারণ আর কি। তো একটা ছোট্ট আমি ওনার কাছ থেকে যা শিখেছি ওটার এক্সপিরিয়েন্স বলি। তো আমাদের একটা সিন আছে যে আমি ওনার চোখের দিকে তাকিয়ে থাকি এবং আমি গিল্ট ফিল করি এবং আমি চোখটা নামাই। হ্যাঁ, তো আমি ওনার চোখের দিকে তাকাই, আমি প্রথমে গিল্ট ফিল করে ধাপ করে নামাই ফেলতেছিলাম। তো নাসির ভাই বলল যে ইতমাম তোর চেহারা খুব সুন্দর।
ঠিক আছে, তুই একটা সুন্দর ছেলে, তোর এক্সপ্রেশনটা মানুষকে আরো দেখা। তো কি করব, বলে কি তোর গিলটা আস্তে আস্তে বাড়া, তুই চোখ থেকে আমার নাকের দিকে তাকা, নাক থেকে চিবুকের দিকে তাকা, তারপরে ধীরে ধীরে নাম, তখন অডিয়েন্স তোর সাথে ফিলটাতে ঢুকবে। তো এই যে ছোট্ট জার্নি, ওনার চোখ থেকে মাথাটা নিচে নামানো পর্যন্ত, এই জার্নির মধ্যে একটা বিশাল লেসন লুকায় ছিল আর কি, যেটা আমি নাসির ভাই থেকে নিয়ে ফেলছি। থ্যাংক ইউ নাসির ভাই, যেখানে আছেন, লাভ ইউ অলওয়েজ, লাভ ইউ। আমি একটা সিন শেয়ার করতে চাই নাসির ভাইয়ের সাথে। সেম আমার একটা সিন আছে যে নাসির ভাই ফিরে আসার পর প্রথম রাসুনি গিয়ে তাকে দেখে, এবং ফিরে আসার ব্যাপারটা রাসুনির কাছে অবিশ্বাস্য। এবং আমি আপনাকে আগেই বলেছি ডায়লগ খুবই কম রাসুনির। তো আমাকে ইন্টারনাল মনোলগ নিয়ে কাজ করতে হচ্ছিল, আমার মাথায় 2-3 রকমের এক্সপ্রেশন চলছিল যে আমি তাকে দেখে কিভাবে আসলে রিয়াক্টটা করব। তো ওই সময় লাইট সেট এগুলো সেট করতে করতে আমি 2টা মিনিট নাসির ভাইয়ের সাথে কথা বলার সুযোগ পাই, এবং নাসির ভাই আমাকে বলে যে কিভাবে ভাবছো, আসো দেখি করি, একবার প্র্যাকটিস করি। তা আমি উনার চোখে উনাকে ঠিক সেম ওকে যেভাবে বলেছে করতে দেখলাম, এবং নাসির ভাইকে করতে দেখে আমি বুঝে গেছিলাম যে আমার ইন্টারনাল মনোলগটা কি হবে, কি হওয়া উচিত, তাতে করে আমি ওই এক্সপ্রেশনটা দিতে পারবো। এবং পরবর্তীতে আমি বিভিন্ন জায়গায় আমার ওই পার্টিকুলার সিনের জন্য, এক্সপ্রেশনের জন্য যথেষ্ট শুভকামনা পেয়েছি, সবার কাছ থেকে প্রশংসা পেয়েছি। ওকে, তো সাফুর সাথে তো নাসির ভাইয়ের, সাফু হচ্ছে তার বাবাকে খুব ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাটা আমাদের লোকালি তো এমনই হয় আসলে, বাবা ছেলের ভালোবাসাটা খুব অদ্ভুত হয়, ছেলে কখনো ওভাবে এক্সপ্রেস করতে পারে না। সো এখানেও একই ঘটনাই ঘটছে যে সাফু ওর বাবার প্রতি ভালোবাসাটা ওভাবে এক্সপ্রেস করতে পারে না, কিন্তু যখন বাবা চলে যায়, বাবা কিন্তু আবার বাবার এনার্জি আবার ফেরত এসে সাফুর কাছে ওই সুপার পাওয়ারটা দিয়ে যায়, কারণ তার উত্তরসূরি সে। তখন গিয়ে সে প্রথমবার কান্না করে, তখন আমাকে নাসির ভাই জাস্ট একটুখানি বলছিল যে কিছু করবি না, আমার চোখের দিকে তাকায় থাক। এই যে চোখের কথাটা, উনি চোখ নিয়ে খুব কারণ উনি আমাকে একটা কথা বলছিল যে চোখের এক্সপ্রেশন যে অনেক রকম, আমরা মনে করি যে আসলে তাকায় আছি, খালি তাকাইলেই হয়ে গেল, চোখ দিয়ে যে কত রকম ভাবে তাকানো যায়, আমার মনে হয় নাসির ভাই এটা খুব ভালো জানেন আর কি। বাহ, দারুণ করে বললেন আপনারা। এই যে আপনি তো প্রথমে সিঙ্গিং, তারপর অ্যাক্টিং বা সিঙ্গিং, এরকম একটা কোলাবোরেশন রয়েছে। এই জার্নির পর বা এই সিনেমা রিলিজের পর এখন কি সিদ্ধান্ত, কোন পরিচয়টাকে আসলে ক্যারি করবেন নিজের সাথে? আমি আসলে এখন পর্যন্ত কোনো পরিচয় ক্যারি করি নাই, আমার সাথে যা ঘটতেছিল আমি সেই ঘটনাগুলোরই একটা পার্ট হয়েছি। সো এখনও কোনো স্পেসিফিকভাবে কিছু করছি না, আমি যখন সময় পাচ্ছি গান করছি, যখন আমার কাছে সিনেমার প্রজেক্ট আসতেছে তখন আমি ওটাতে সময় দিচ্ছি, আমি আলাদা করে দেখছি না আর কি, রেগুলার লাইফের মতো করে দেখছি। পরবর্তীতে আরো কি কাজ করতে চান বা কোনো অফার এসেছে কিনা এখনো? আমার এবছর আরো 4টা ছবি আছে হাতে, আমি আপাতত একটা তামিল সিনেমার জন্য প্রিপারেশন নিচ্ছি। তামিল সিনেমার জন্য? আচ্ছা, একদম দেশ থেকে দেশের বাইরে এই জার্নিটা আসলে হুট করে কবে থেকে শুরু হয়েছে? এটা আসলে গানের কারণে, মির্চি ইন্ডিয়াতে আমার একটা ওই যে ঘোড়ে পে সাওয়ার একটা গান ছিল, ওটা খুব ভাইরাল হয়েছিল ইন্ডিয়াতে। সো ওখানেই কানাকরাজ বালাস্বামী নামে একজন ডিরেক্টর, উনি বললো যে আমার এই ক্যারেক্টার জন্য তো আপনাকেই লাগবে, আমার পেজে নক দিছিল। তো এটা এখন প্রিপ্রোডাকশন চলতেছে, সো দেখি কি হয়। আসলে আমি বলছিলাম যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, আমি কিভাবে কি বলবো, যে ওটা সমস্যা নেই, ডাবিং করে নেব, মানে খুব একটা ইম্পর্টেন্স দেয় না, কিন্তু ক্যারেক্টার আমাকে লাগবে, এটাই হচ্ছে ওনারা। এই যে কালচারাল ব্যারিয়ার, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, সবকিছুকে জয় করে যে সামনে এগিয়ে যাওয়া, এই জায়গাটাতে বাংলাদেশের অ্যাডাপ্টেশনের জায়গাটা কেমন একটু আপনাদের কাছে শুনবো, যেহেতু আপনারা অলরেডি এই সিনেমার জন্য বিভিন্ন ফিডব্যাক বাইরে থেকে পেয়েছেন, এবং আমি জানি যে আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টও বটে, তো সেই জায়গা থেকে এই জার্নিটা আপনার কাছে এখন কেমন লাগছে? আমি রিসেন্টলি একটা থিয়েটার করেছি চেক রিপাবলিকে, শেক্সপিয়ারের ম্যাকবেথ, তো ওখানে আমি ম্যাকবেথ চরিত্রটা করেছি। তো এতগুলো ইন্টারন্যাশনাল মানুষের মধ্যে আমি ম্যাকবেথ মেইন লিড রোল করেছি, একটা বাংলাদেশের ছেলে। এই জায়গা থেকেই আপনি হয়তো বুঝতে পারছেন যে ওখানে আসলে ওই স্পেসটা আছে, আপনি যদি আপনাকে তুলে ধরতে পারেন মানুষের সামনে, মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করছে। ঠিক একইভাবে বাংলাদেশের সিনেমা এবং আমাদের সিনেমা দেখার জন্য ওখানে মানুষ উদ্গ্রীব হয়ে বসে আছে কিন্তু, এবং ওরা যেহেতু ইন্টারেস্টেড, দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে আসলে ওরা ওই কালচার ব্যারিয়ার ভেঙে, আমরা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ভেঙে আসলে আমরা আর্টটাকে অনেক প্রাধান্য দিচ্ছি, এবং এটা সব জায়গায় আর্টের যেই পাওয়ার, এটা আসলে খালি এক্সপ্রেস করার জিনিস না, এটা পাস করার জিনিস। আমরা আসলে কোনো মানে জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার বোধহয় থাকার কথা না, পৌঁছে যাবে মানুষের মন পর্যন্ত পৌঁছে যাবে। আমাদের সিনেমায় কিন্তু আমরা কি ভাষায় কথা বলেছিলাম তার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আমাদের সিনগুলো, শব্দগুলো, সমুদ্রের ডাকগুলো। আপনি পৃথিবীর যেই জায়গায় যান না কেন, সব সমুদ্রই কিন্তু
সমুদ্রের একটা আলাদা গর্জন আছে, এটা কিন্তু আলাদা কোনো ভাষা না, সমুদ্রের গর্জন, যেটা প্রকৃতি সবসময় ইউনাইট করে আমাদেরকে আসলে। সো আর্ট কালচার আমার মনে হয় সব কালচারকে ইউনাইটেড করছে। আমাদের সিনেমাটাও আমার এই জন্যই আমার মনে হয় যে খুব বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এই জন্য মনে হয়েছে কারণ বিদেশের মানুষজন আমাদের ভাষা বুঝতে পেরেছে, বেসিক্যালি নেচারটাকে বুঝতে পেরেছে। ওকে, আমরা তো অডিয়েন্স রিয়াকশন নিয়ে অনেক শুনেছি দেশের বা দেশের বাইরের, কিন্তু এই যে একটি কাজ আসার পরে বা রিলিজ হওয়ার পর ফ্যামিলির রিয়াকশনটা আসলে কেমন ছিল বা বন্ধু বান্ধবের রিয়াকশন কেমন ছিল অ্যাঞ্জেল নূর? রিয়াকশন তো খুবই ভালো ছিল, বেসিক্যালি আমাকে ওরা কখনো খালি গায়ে দেখে নাই আর এই অবস্থায় তো দেখেই নাই। সো ওরা আমাকে খুব এটা বলেছে যে আমি কিন্তু তোকে তাহলে দেখে ফেললাম এবার। হ্যাঁ, খুব ভালো ছিল ওদের। এন্ড বাবা মা তারা কিভাবে নিয়েছেন ব্যাপারটা? ওরাও খুব, আমার বাবা এখনো দেখেনি আর আম্মা তো নাই, সো এমনি আমার অন্যান্য ফ্যামিলি মেম্বাররা দেখছে, সো ভালোই বলছে আর কি। প্রিয়ামর্চির ক্ষেত্রে কেমন? সবাই ভীষণ পছন্দ করেছে, আর স্পেশালি আমার ফ্রেন্ডরা কেউ আছে 2বার 3বারও দেখেছে। কারণ আমি আপনাকে বলছিলাম যে এটার গল্প নিয়ে কিছু অনেক সময় পাজল মনে হবে, কিছু পিস এদিক ওদিক করা, যেটা ইকবাল ভাই হয়তো ইন্টেনশনালি করেছেন যাতে করে দর্শক সবাই মিলাতে বসে। তো আমার ফ্রেন্ড কিছু আছে যারা 2-3বার করে দেখেছে এই পাজলটা মেলানোর জন্য। তো এটা একটা অন্যরকম ব্যাপার যে এই মেলানোর দায়িত্বটা অডিয়েন্সের, এবং যে যার যার মতো করে মেলাবে এই পাজল, Exactly. এই স্পেসটা দেয়া আছে। আমার মনে হয় কি সিনেমাটা যেখানে শেষ হয় ওখান থেকে অনেকগুলো গল্প শুরু হতে পারে, ওকে, অনেক পসিবিলিটিস অনেক রয়েছে পসিবিলিটিস রয়েছে। সো মানুষ আসলে চিন্তা করার জন্য আসলে মানুষকে একটা সিনেমার শেষে আপনি আসলে মানে বাধা জায়গায় ওই যে ব্যারিয়ার ভেঙে ফেলতে হবে, সব ব্যারিয়ার ভেঙে মুক্তভাবে চিন্তা করতে দিতে হবে। আসলে সেই মুক্ত চিন্তার চর্চাটাই যেন বাংলাদেশে উত্তরোত্তর আরো বৃদ্ধি পায় এবং সেই যাত্রায় আপনাদের সকলকে যেন আমরা পাই, এটি প্রত্যাশা থাকবে। আয়োজনের একেবারেই শেষ দিকে চলে আমি এসেছি। আমার ফ্যামিলির কথা একটু বলতে চাই, কারণ ওটা না বললেই হবে না, আমার বলতেই হবে, বলতেই হবে। অবশ্যই। কারণ আমার 9 বছরের একটা জার্নি ইন্ডাস্ট্রির সাথে, আমার প্রথম সিনেমা। আমার বাবাকে আমি ছোটবেলা থেকে মঞ্চে অভিনয় করতে দেখছি, ওখান থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি। এবং এই 9 বছরের জার্নিতে আমার ফ্যামিলি এবং আমার ফ্রেন্ডসরা যেভাবে আমার পাশে ছিল, ওরা যদি আমার পাশে না থাকতো তাহলে আমি এখন আপনার পাশে থাকতাম না। দর্শকদের সামনে, হ্যাঁ, আপনার মাধ্যমে তো আমি দর্শকদের সামনে পৌঁছাচ্ছি। তো আমার বাবা 3 দিন সিনেমাটা দেখতে গেছে এবং প্রত্যেক দিন আমাকে সাথে নিয়ে গেছে। এই যে আমার বাবার চোখের যেই চাহনি বা ওনার যেই প্রাপ্তি সিনেমা থেকে, হ্যাঁ, আমার মা আমার জন্য খাবার রেডি করতেছে কারণ ওর মোটা হইতে হবে ক্যারেক্টারের জন্য। হ্যাঁ, আমার বন্ধুরা দেখতেছে, আসতেছে প্রত্যেক দিন, বিভিন্ন ফিডব্যাক দিচ্ছে, জানাচ্ছে যে এই যে প্রাপ্তিটা একজন আরেকজনকে, আমার পুরো স্কুল ফ্রেন্ডস সবাই একটা কমিউনিটি ক্রিয়েট করছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে সবাই একসাথে ফিল্ম দেখতে গেছে। এই যে পাওয়াটা, এটা আমি আসলে কখনো আর অন্য কিছু দিয়ে এটা রিপ্লেস করা সম্ভব না। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকের আয়োজনে অংশ নেওয়ার জন্য এবং বলি সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা, আপনাদের আসন্ন জার্নির জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিব। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা এই নতুন কাজগুলোকে আরো উৎসাহ অনুপ্রেরণা দিবেন, বাংলা চলচ্চিত্র আরো সামনে এগিয়ে যাক, এই প্রত্যাশাটি রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।